আমার স্বামী বেঁচে আছে কিনা মরে গেছে আমি জানি না। আমি সধবা কিনা বিধবা আমি তাও জানি না। প্লিজ আমাকে সাহায্য করুন। আমাকে এখান থেকে বার হতে সাহায্য করুন প্লিজ। টটিনি এভাবেই আকুতি মিনতি করে বলরাম মায়ের সামনে হাত জোর করে কাঁদতে থাকে আর কথাগুলো বলতে থাকে। টটিনির কান্নায় বলরাম মায়ের চোখেও জল ছলছল করে ওঠে। প্রথমত প্রিয় বন্ধুকে হারানোর বেদনা, আর তারই কেসে তারই স্ত্রী ফেসে গেছে, যাকে কিনা পরশুরাম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। সেই টটিনি এতটা বিপদের মুখে আছে, অথচ বলরাম মায়া টটিনিকে সাহায্য করতে পারছে না। কারণ এই পুরো ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড পরশুরামের বস। আপাতত সেটাই দেখানো হচ্ছে। বসের কারণেই অসহায় হয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখছে বলরাম মায়া। চাইলেও টটিনিকে সাহায্য করতে পারছে না। অন্যদিকে সৌরভের প্রমোশন হয়েছে, আর এখন সৌরভ আকাশে উঠছে। বলরাম মায়াকে হয়তো সৌরভের কথা অনুযায়ী চলতে হবে। তবে পরশুরামের নিখোঁজ হওয়ার পরপরই সৌরভের প্রমোশনে বেশ অবাক হয়ে যায় মায়া। মায়া আর চোখে বলরামের দিকে তাকায়। বলরাম তখন চোখের ইশারায় মাকে চুপ থাকতে বলে। এরপরেই পরশুরামের বস টটিনির মুখ থেকে আসল সত্যি বার করার অর্ডার দিয়ে ওখান থেকে চলে যায়। টটিনি কান্নায় ভেঙে পড়ে। টটিনি বারবার করে বলরাম মায়াকে বলতে থাকে, আমি আমার স্বামীকে কিচ্ছু করিনি, আমি চেম্বার চালাইনি, আমি তোকে সাহায্য করতে ওখানে গিয়েছিলাম। আমি যখন দেখলাম ওরা আমার বরকে ধরে ফেলেছে আর আমার বর মার খাচ্ছে, আমি তখনই তাকে সাহায্য করতেই চেম্বার তুলেছিলাম। কিন্তু আমার চোখের সামনেই পরপর 3বার ওর দিকে চেম্বার চালানো হয়। আমার স্বামী যখন আমার দিকে ঘুরল, আমি আর চোখ মুখ দেখে বুঝেছি ওর চোখে ছিল আমার প্রতি অবিশ্বাস। ও হয়তো ভেবেছিল আমিই চেম্বার চালিয়েছি। আমার বর হয়তো বিশ্বাস করেছে আমি ওর দিকে চেম্বার চালিয়েছি। আর তাই তো সেই সময় ওকে বড্ড অসহায় লাগছিল। আমি ওর দিকে তাকাতে পারছিলাম না, আমি ওকে বুঝাতে পারছিলাম না। জানেন, সে সময় আমার মাথাতেও কেউ আঘাত করে, আমি মাটিতে পড়ে যাই। তবু যতটা সময় আমার চোখ মেলা ছিল, আমি শুধু ওর দিকেই তাকিয়েছিলাম। আমি শুধু ওর দৃষ্টির দিকে তাকিয়েছিলাম। আমি ভুলতে পারছি না আর সেই চাহনি। দয়া করে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। এই সময় আমার সন্তানদের পাশে থাকা প্রয়োজন। আমি মানসিকভাবে খুব ট্রমায় আছি। প্লিজ আমাকে সাহায্য করুন। আমার বর এখন কোথায় আছে, কী অবস্থায় আছে আমি জানি না। ও বেঁচে আছে কিনা নেই তাও জানি না। আমি সধবা কিনা বিধবা আমি সেটাও জানি না। প্লিজ আমাকে সাহায্য করুন। বলরাম মায়াকে ওখানে রেখে যেতে চাইলেই টটিনি বলে, আপনি তো আমার বরের বেস্ট ফ্রেন্ড ছিলেন। আমার বর তো কোনো খাবার খেলে আপনাকে দিয়ে খেত, আর এখন আপনি পালিয়ে যাচ্ছেন কাপুরুষের মতো। বলরাম তখন টটিনির দিকে তাকিয়ে বলে, আমি কাপুরুষ নই। এই বলে বলরাম ওখান থেকে চলে যায়। আসলে বলরাম অসহায়। বস এমনভাবে বলরাম মায়াকে সবসময় ফোর্স করছে যে চাইলেও তারা টটিনিকে সাহায্য করতে পারছে না। বলরাম ওখান থেকে বেরিয়ে যায়। মায়া টটিনির সব কথা শোনে, তখন ঠিক কী ঘটেছিল। আর পুরো কথা শুনে মায়া এটা বিশ্বাস করে টটিনি নির্দোষ। টটিনি পরশুরামের দিকে চেম্বার চালায়নি। তখনই সেখানে আসে পরশুরামের বস। মায়াকে ধমক দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। মায়া বসকে বোঝাতে চায় টটিনি গাঙ্গুলি নির্দোষ, টটিনি গাঙ্গুলি কোনো ক্রাইম করেনি। কিন্তু বস মায়ার কোনো কথা শোনে না। মায়াকে ধমক দিয়ে সেই রুম থেকে বের করে দেয়। অন্যদিকে লাট্টু পিকোও কাঁদছে, তাদের ভালো দাদাকে জড়িয়ে ধরে কাঁদছে। সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে বলে, আমি জানি তোমার আর টনির সহস্র যোজন পার্থক্য আছে। আমার টনি যদি আলোতে বাস করে তো তুমি কালোতে। তুমি নিজের অন্ধকার এক জগৎ করে নিয়েছ। তবু আমি হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি, এই কেসটা তুমি লড়ো। তুমি আমার মেয়ের টনিকে ছাড়িয়ে আনো। দেখো নন্দিনী, আমার টাকা পয়সার অভাব নেই। চাইলে আমি একজন ভালো উকিল ঠিক করতে পারতাম। কিন্তু আমি চাইছি না শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে কেউ আমার মেয়ের কেস লড়ুক। আমি চাইব কেউ হৃদয় দিয়ে টনির কেস লড়বে আর টুনিকে ফিরিয়ে আনবে। যদিও আমি এটা জানি আমার জামাই হয়তো আর কখনো ফিরে আসবে না। এটা শুনে লাট্টু পিকো কান্নায় ভেঙে পড়ে। তখনই প্রার্থনা বলে, বাচ্চাদেরকে আসল সত্যি কেন বলছো না? সত্যজিৎ মুখার্জি বলে, কোনো সত্যি বলার প্রয়োজন নেই। প্রাচী প্রার্থনাকে বলে, তুই চুপ কর না। তখনই বাবিন বলে, আসল সত্যি আমি বলছি। টটিনি গাঙ্গুলি 3বার পরশুরামের দিকে চেম্বার চালিয়েছে, ওকে শেষ করে দিয়েছে। আর শেষ পর্যন্ত পরশুরামের বডিও পাওয়া যায়নি, নিখোঁজ আছে। তবে আমরা সবাই বুঝতে পারছি 3বার চেম্বার চালানোর পরে কেউই আর জীবিত থাকবে না। এটা শুনে লাট্টু পিকো আরও কান্নায় ভেঙে পড়ে, আর জিৎ মুখার্জিও কাঁদতে থাকে। সত্যজিৎ মুখার্জি তখন জিৎ মুখার্জির সামনে যায়। সত্যজিৎ মুখার্জি জিৎ মুখার্জিকে বলে, তুমি আমার মেয়ে টনির জন্য কাঁদছ? কোথায় তোমার মেয়ে আইসি? সেও তো নিখোঁজ, তার জন্য তা কাঁদছ না? কথাটা শুনতেই জিৎ মুখার্জির কান্না থেমে যায়। সত্যজিৎ মুখার্জি জিৎ মুখার্জির চোখ থেকে এক ফোঁটা জল নেয়। তারপরেই জিৎ মুখার্জিকে বলে, এটা কুমিরের কান্না নয়।
তো একটা কথা জেনে রেখো জিত, আমি যদি কখনো জানতে পারি এই সব কিছু তোমাদের পরিকল্পনা ছিল, সব কিছু ষড়যন্ত্র ছিল, তবে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আমি আগের রূপে ফেলে যাব। একটা কথা জেনে রেখো জিত, এই কলকাতা, মুম্বাই, দেশে বিদেশে কোথায় কোন ক্রিমিনাল কিভাবে আছে আমি সব কিছুই জানি, তাই আমাকে আমার রূপে ফিরতে বাধ্য করো না। এই বলে সত্যজিৎ মুখার্জি চলে যায়। আর যাওয়ার আগে আরও একবার নন্দিনীকে রিকোয়েস্ট করে টুনির কেস লড়ার জন্য। লাট্টু পিকো নন্দিনীর গায়ে জড়িয়ে ধরে লাট্টু পিকো বলে, প্লিজ তুমি আমার মাম্মিকে ফিরিয়ে এনে দাও, প্রয়োজনে আমরা তোমার পায়ে পড়ছি। এই বলে নন্দিনীর পা ধরে কাঁদতে থাকে লাট্টু পিকো। নন্দিনী বলে, প্লিজ তোমরা কেউ আমার পা ধরবে না, এভাবে কাঁদবে না, আমাকে একটু ভাবতে সময় দাও। এই বলে নন্দিনী ওখান থেকে চলে যায়। তখনই নন্দিনীর ফোন বেজে ওঠে। সৌরভ কল করেছে। সৌরভ নন্দিনীকে বলে, টনি গাঙ্গুলির কেস আপনি লড়বেন না। নন্দিনী বলে, আপনি কি করে জানলেন আমি এই কেস লড়ব? সৌরভ বলে, এতদিন ধরে স্পেশাল ব্রাঞ্চে আছি, এমনি এমনি তো আর নেই, আর এখানে বসে বসে ভেন্ডিও ভাজি না। নন্দিনী বলে, আপনি নিজের ভাষা সংযত করুন। এটা শুনে সৌরভ বলে, চুপ, একদম চুপ, যেটা বললাম টনি গাঙ্গুলির কেস লড়বেন না। টনি গাঙ্গুলির কেস এখন আগুন হয়ে আছে, হাত দিলেই পুড়ে যাবে। এই বলে সৌরভ কল কেটে দেয়। আর নন্দিনী গভীর ভাবনায় ডুবে যায়। অন্যদিকে দেখানো হয় টটিনি পরশুরামের বসকে বলে, আপনি তো সব কিছু জানতেন, তবু কেন এমনটা করছেন? বিশ্বাস করুন, আমি চেম্বার চালাইনি। পরশুরামের বস তখন সবাইকে রুম থেকে যেতে বলে। তারপরেই টনির সাথে একান্তে কথা বলতে থাকে। পরশুরামের বস টটিনিকে বলে, আমি তো জানি আপনি চেম্বার চালাননি। জানেন তো ম্যাম, দাবাখালায় কখনো উলটপালট করে চাল দিতে হয়, এক্ষেত্রে উলটপালট চাল দেওয়া হয়েছে। বিজিত লাহিড়ী বা জিৎ মুখার্জিকে কেউ ধরতে পারবে না, কেউ না। বিজিতার সাথে জিৎ মুখার্জির নাম শুনে অবাক হয়ে যায় টটিনি। টটিনি বলে, জিৎ মুখার্জি। তখনই পরশুরামের বস জিৎ মুখার্জিকে সেখানে ডাকে। জিৎ মুখার্জিকে দেখে টটিনি অবাক হয়ে যায়। টটিনি বলে, তুমি ছোটকা? জিৎ মুখার্জি তখন হাসতে থাকে। টনি বলে, তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে ছোটকা, ঘেন্না হচ্ছে জাস্ট। আরে তোমার মেয়েকে বাঁচানোর জন্য আমার বর কত কি করেছে। তোমার মেয়ের জন্য সেসব অবধি আমার বর কুসুমপুরে গিয়েছিল, তোমার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, আর তুমি কিনা তার সাথে বেইমান করলে? জিৎ মুখার্জি হাসতে থাকে। জিৎ মুখার্জি বলে, টটিনি এসব কথা বাদ দিয়ে নিজের অপরাধ স্বীকার করে নে, বুঝলি? নইলে জানিস তো স্পেশাল ব্রাঞ্চে কি করে অপরাধীর মুখ থেকে অপরাধ স্বীকার করানো হয়, তাতে আবার আমার একটু খারাপ লাগবে। এই বলে জিৎ মুখার্জি হাসতে থাকে। তখনই জিৎ মুখার্জির ফোন বেজে ওঠে। কর্ণ চ্যাটার্জি কল করে জানতে চায়, শুনলাম পরশুরাম নাকি আর বেঁচে নেই, আর নাকি টটিনিকে গ্রেফতার করা হয়েছে। জিৎ মুখার্জি বলে, হ্যাঁ ঠিকই শুনেছেন। কর্ণ চ্যাটার্জি বলে, এটা হতেই পারে না, কিছুতেই হতে পারে না। একজনের স্ত্রী কি করে তার হাজবেন্ডকে শেষ করতে পারে, তার ওপর আবার সে যদি টটিনি গাঙ্গুলি হয়? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ হয়, এমন অনেক ঘটনা এটা ঘটে। কর্ণ চ্যাটার্জি বলে, হয়তো এমন অনেক ঘটনায় ঘটে, কিন্তু এক্ষেত্রে কাপল টটিনি গাঙ্গুলি আর শিবপ্রসাদ গাঙ্গুলি, তাদের মাঝে অনেক ভালোবাসা আছে, আর সেটা সত্যিকারের ভালোবাসা। জিৎ মুখার্জি বলে, কি ব্যাপার, আপনার মুখে হঠাৎ করে অন্য সুর শুনছি, কেমন জানি ভালো মানুষ মনে হচ্ছে। একটা কথা ভুলে যাবেন না কর্ণ চ্যাটার্জি, আপনার নামে অনেকগুলো কেস আছে, তাই নিজেকে বাঁচাতে হলে মুখ বন্ধ রাখুন। কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে শাট আপ বলে ধমক দেয়, আর তারপরেই বলে, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? জিৎ মুখার্জি বলে, জানি আপনি কর্ণ চ্যাটার্জি, তবে জিৎ মুখার্জি এখন পরশুরামের সাথে সৈন্যে দাবা খেলছে, তাই এই মুহূর্তে কারোর কোনো কথা শুনতে রাজি নই। জিৎ মুখার্জির কথা শুনে অবাক হয়ে যায় টটিনি। আগামী পর্বে দেখানো হবে টটিনিকে কোর্টে তোলা হয়, আর সেখানেই টনির কেস লড়তে লয়ার ঠিক করে কর্ণ চ্যাটার্জি, যেটা শুনে অবাক হয়ে যায় টটিনি। টটিনি বলে, আপনি আমার জন্য লয়ার ঠিক করেছেন? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ। তখনই সেখানে আসে নন্দিনী মুখার্জি, যাকে দেখে টটিনি অবাক হয়ে যায়। অন্যদিকে বিজিত লাহিড়ী বাবিনকে কল করে। বিজিত লাহিড়ী বাবিনকে বলে, টটিনি এখন আহত বাঘিনীর মতো আছে, সুযোগ পেলেই টটিনি থাবা বসাবে, তাই এইবারই শেষ কাজ করব আমি। এই বলে বাবিনের সাথে গভীর ষড়যন্ত্রে ডুবে যায় বিজিত। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে পরশুরাম মিসিং, অন্যদিকে টনিকে কোর্টে তোলা হলো, আর টনির কেস লড়বেন নন্দিনী। একদিকে পরশুরামের বস, যাকে এতদিন আমরা ন্যায় সততার প্রতীক হিসেবে দেখেছি, সেই মানুষটি হঠাৎ করে পাল্টে গেছে, হঠাৎ করে অপরাধীদের সাথে হাত মিলিয়েছে পরশুরামকে শেষ করে দেওয়ার পরিকল্পনায়। এই সবটাই কি সত্যি, নাকি পুরো ঘটনায় পরশুরাম, টনি আর পরশুরামের বসের একটা সাজানো নাটক? হয়তোবা জিৎ মুখার্জির মতন মুখোশধারী মানুষকে সামনে আনতে একদিকে পরশুরাম নেই, অন্যদিকে টনিও জেলে, এবার হয়তো অপরাধীরা সামনে আসবে, আর এই সামনে আসার সুযোগ নিতেই হয়তোবা পরশুরামের বস, পরশুরাম, টনি এই নাটক সাজিয়েছে। ঘটনা যাই ঘটুক না কেন, বস যদি অপরাধীদের সাথে মিলে যায় আর এই বিষয়টা যদি সত্যি দেখানো হয়, তবে সমাজে একটি খুব বাজে মেসেজ যাবে, যেখানে টাকার কাছে বিক্রি হয়ে যায় আইন, যেখানে টাকার কাছে বিক্রি হয়ে যায় সততা, নীতি, হয়তোবা সাধারণ মানুষের আইনের প্রতি থেকে বিশ্বাস, ভরসা উঠে যাবে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।